ভালোবাসা কি জিনিস সেটা আমি কখনো পাই নাই। আর যদি পেয়েও থাকি তাহলে এটা আমাকে বাঁচায় না, এটা আমাকে ফেলাইছে। আর আমি সবসময় চাই যে আমি যদি মারা যাই আমার পরিবারের বড় ভাই বোন এবং ইভেন আমার হাজবেন্ড এরা কেউ যাতে আমার জানাজায় না আসে এবং আমার মৃত্যুর পর আমার মুখটা যাতে তারা দেখতে না আসে। নিপা, মিরপুর থেকে আসছি। রং নাম্বারে একটা ছেলের সাথে পরিচয় হয়, তো ছেলেটা অনেক সুন্দর করে কথা বলতো। সেদিনের পরের দিনই তার সাথে আমাদের দেখা হয়, তাকে আমার অনেক ভালোও লাগে। তখন মাত্র মেবি ইন্টারে পড়তেছে এরকম। সেই সময় মাদের সাথে দেখা হইতো, সেটা মনে হয় 3-4 মাস, এরকম 3-4 মাস আপনাদের যোগাযোগ হয়েছে। একটা টাইমে সে হচ্ছে আমার মার সাথে দেখা করে, বলে যে সে আমাকে বিয়ে করতে চায়। তো তখন হঠাৎ করে দেখি যে তার মোবাইলটা অফ। তো ওই ফোনেই আমি বারবার ট্রাই করতাম। তো একদিন অন্য একজন মহিলা ধরছে, বলে যে আপনি কোন রবিনকে খুঁজতেছেন? ওই রবিন যে লম্বা চূড়া, উনি তো ম্যারিড, তার একটা বাচ্চাও আছে। ওইটা শোনার পর আমি খুব কান্না করি। তখন বিষয়টা আমি চেপে গেলাম এবং সেই সিমটা আমি 1 বছর পর্যন্ত বন্ধ রাখলাম। এবং 1 বছর পরে দেখা গেছে যে আমি হঠাৎ করে একদিন ফোনটা খুলি, ফার্স্ট টাইমে 2 মিনিটের মাথায় তার ফোনটা চলে আসে। তখন আমাকে বলে যে আমি অলরেডি অনেক দিন যাবত তোমাকে খুঁজতেছিলাম। সে আমাকে বলে যে ওনার ওয়াইফ তাকে ছাইড়ে দিছে, ডিভোর্স হয়ে গেছে, আমি তাকে যাতে করুণা করি, তাকে যাতে বিয়ে করি। একটা টাইমে কি করি যে সে যেদিন লাস্ট কান্না করে যে অন্তত ভিক্ষা দাও, একটা ম্যারিড মানুষ কি একজনকে বিয়ে করতে পারে না? তখন আমি বললাম যে আচ্ছা বিয়েই তো করছে, সমস্যা কি, তার সাথে তো ডিভোর্স দিয়ে হয়ে গেছে। তখন বাবা শুনতো আমার ভাবির মুখে, মার মুখে, যে আমি আমার একটা ছেলের সাথে রিলেটেড আছি, এই জন্য আমাকে মারধর করতো। তো একদিন আমাকে দেখা গেছে যে আমার এই রিলেশনের জন্য আমার ভাইরা 2 ভাই ওরা আমাকে মারে। দেখা গেছে তারপর দিন তাকে ডাকি, আমি খালি পায়ে তাকে বাইক দিয়ে তার সাথে চলে যাই। তো উনি যখন নিয়ে যায় তার বাবার মার কাছেই নিয়ে যায়। তখন বিয়ে করি। আমি একটা ফ্রিডম লাইফ কাটাইছি, কারণ আমার বাবা মার সবচেয়ে ছোট সন্তান আমি, একদম আদরের। মানে আমি যখন চলে আসছি আমার রুমে আমি নাই এটা ভেবে আমার মা পড়ে যায়, মাথা ফাটেও যায়। আপনি তো বাসাতে নাই, আর বাসায় এগুলো ঘটনা হচ্ছে, আমাকে আমার বোনরা জানাইতেছে। আমার বোনরা বলছে যে তুই চলে আয়, যেখানে আসো তুই চলে আয়। আমি যাইনি। তো সেদিন রাতে আমি যখন ওখানে থাকলাম, আমার হাজবেন্ডের সাথে থাকলাম, আমি তারে পাইছি, এইটা আমার সবচেয়ে বড় অনুভব। কিন্তু সে দেখা গেছে যে আমাকে একটা ধরেন ছোট কিছু একটা ফুল আইন আমাকে জাস্ট দিছে এবং সে ঘুমায় গেল, আমিও ঘুমায় গেলাম। আমার বারবার মনে হইতেছিল যে আমি কি বিয়ে করলাম কেন। তখন তাদের বাসা পরিবেশ কোনো কিছু আমার পছন্দ হয় নাই। এমনিতে কোনো ঝামেলা ছিল না, আমার শ্বশুর অসম্ভব ভালো মানুষ ছিল, আমার শাশুড়ি ভালো মানুষ, মারা তো ভালোই হয়। তখন দেখা গেছে যে আমার হাজব্যান্ডের যে বিষয়টা, সে খুব গাছাড়া এবং অনেক রাতে বাসায় আসতো। সে রেগুলার আমার সাথে থাকতেছে, কিন্তু সে তার মানে আমি বান্ধবীর মুখ দিয়ে শুনি না যে বিয়ের পরে একটা ছেলে বউর সাথে থাকার জন্য কত ট্রাই করে। আমার হাজব্যান্ড সেটা করতো না, করলেও পরে দেখা গেছে 1 সপ্তাহ 1 দিন, বাট আমার মধ্যে কোনো ফিলিংস কাজ করতো না, মানে কোনো কিছুই মনে হইতো না। তো তখন এমন করতে করতে সে তো তখন মোটামুটি অনেক এডুকেটেড একটা ছেলে, তো ভালো একটা জবে ও ঢুকে, তখন আমরা ঢাকায় শিফট করি। তারপরে 6 মাসের পরে আমার বাবা মাইনা নেয়। কিন্তু এই যে সম্পর্কটা শারীরিক সম্পর্কের জায়গা বলেন, আমি যে মানে এই ধরনের রিলেশনে যে নাই বা বেশি একটা কানেক্টেড নাই, এগুলো কোনো কিছুই ফিল পাইতেছি না, এটা আমার মাথায় কাজ করতো না। আমার তখনও মনে হতো লাইফে এগুলো কোনো ইম্পর্টেন্স কিছু না, কিন্তু আমি বুঝতাম না সে গোপনে কি করে। সে অলওয়েজ দেখতাম যে মোবাইলে এগুলো দেখতেছে, তখন আমি মনে করতাম ছেলে মানুষ বলতে মানে ভিডিও যেগুলো, তো আমি ভাবতাম যে ছেলে মানুষ মনে এগুলো দেখে। তখন আমার কাজিন হচ্ছে মানে আমার একদম ছোটবেলার বন্ধু, তো ওরে আমি বলা শুরু করি যে আচ্ছা ও তো এরকম করে আমার সাথে কোনো রিলেশন করে না, 15 দিন 1 মাস হয়ে যায়, এটা কেন হয়? তখন ও আমাকে বুদ্ধি দিল যে এই জিনিসগুলো বোঝা ট্রাই করবি, এটা সেটা। আমি ওকে সব কিছুই ভেঙে বলতাম, কিন্তু বড়দের আর কাউকে বলতাম না। তারপর যখন 2 বছরের মতো হয়, আমি একই এলাকাতে আমার আরো 2টা বোন একসাথেই থাকতাম। তো আমি না বিষয়গুলো ওদের আস্তে আস্তে বলা শুরু করলাম। ও যেটা করতো আমার ফাঁকে আমার আগেই বাসায় যাওয়ার ট্রাই করতো।
আপনি যখন আপনার বোনদের বাসায় থাকতেন সে বুঝে যাইত যে আমি আগে একটু যাইতে পারলে আমার সুবিধা বেশি। তখন আমি কি করতাম, আমি আবার বলতাম যে আমার আসতে দেরি হইব, কিন্তু আমি 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি চলে যেতাম। সেদিন থেকে কি আমি সবসময় তার সাথে শুয়ে ফ্লোরে ঘুমাইতাম। সে প্রতিবার আমার পা ছুঁয়া কসম কাটতো, কোরআন শরীফ ছুঁয়ে কসম কাটতো। তারপর তার মার কাছে বিচার দিল, বলতো ছেলেরা এগুলা করেই, এগুলা বলতো। তখন এট এ টাইমে যখন এই বিষয়টা আমি খুব ডিপলি চিন্তা করলাম, আরও মানুষগুলোকে বলা শুরু করলাম। বাবা যখন জানলো 2.5 বছরের সময়, তখন আমার বাবা ওকে ফোন দিয়ে বলল, তুমি তো আর রিক্সাওয়ালা না, তুমি যে এগুলা করো তুমি তো আর রিক্সাওয়ালা না। রিক্সাওয়ালারা গরিব মানুষরা যারা বুঝে না তারা এগুলা করে। আমার মেয়েকে আমি নিয়ে আসবো। সে আমাকে কিছু হইলেই মারে যে আমি এগুলাই করব, তোর থাকতে মন চাইলে থাকবি, না থাকতে মন চাইলে থাকবি না। ভিডিও দেখবে আর ওইভাবেই থাকবে, আমার সাথে সে থাকবে না। তখন আমি বললাম যে প্রায় 2.5 বছর হয়ে গেছে, চলো বেবি নেই, বাচ্চা নেই, তোমার থাকা দরকার নেই, একদিন ট্রাই করলেও তো হয়ে যায়। তখন আমি ডাক্তার দেখাইলাম, আমি 14টা টেস্ট করলাম, কোনো প্রবলেম নাই, উপরওয়ালা যে কোনো সময় দিতে পারে। তখন রুলস কিছু দিয়ে দেয় না যে এই টাইমগুলোতে, তখন তাকে বলতাম যে এই টাইমগুলোতে ডক্টর সিস্টেম দিস, তো সে করতো না। তো ব্যাপারগুলো না আমাকে খুব হার্ট করতো, যে তাকে মনে করাই দিতে হবে কেন, সে তো একটা ছেলে মানুষ। তো তখন 2.5 বছরের পরে আমার বাবা রাতের বেলাতে আমার সাথে কথা বলছে। 5 ঘন্টা পরে শুনি যে আমার বাবা মারা গেছে। তো তখন আমার মনে হইলো যে আমার একটা সাইড চলে গেছে। ইভেন আমার আরও 2টা ভাই আছে, কিন্তু ওই যে বাবাকে হারিয়ে ফেলছি এই জিনিসটা, ওই সময়টা আমার হাজবেন্ড আমাকে আরো পেয়ে বসে। তখন দেখা গেছে যে কখনো কখনো ওই যে সেম বিষয়টা নিয়ে যখন আমি তর্ক করতাম, ওর মায়ের পরিমাণটা বেড়ে যায়। তো ওই আর এই দিক দিয়ে আর কিছু ব্যাপার আছে, সেগুলো হইতেছে যে আমি যে বাসায় একা একা থাকতাম না, তখন আমাকে 4 দিন 5 দিন 6 দিন 10 দিন সব সময়ের জন্য সে আমাকে রেখে রেখে যাইতো। তারপর অফিসের পরে অনেক রাতে রাতে বাসায় ফিরতো, মানে আমাকে না একাকিত্ব জড়ায় ধরে। তো এইভাবেই চলতে থাকে কন্টিনিউ। হঠাৎ করে 3 বছর পরে তার শার্টের মধ্যে 3টা কন্ডোম পাই। তখন আমি তাকে বলি যে তোমার পকেটে কন্ডোম আসছিল কি করে, আর আমাদের তো এটা দরকার হয় না, বিকজ আমরা তো নর্মালি চাচ্ছি বাচ্চা নিতে, তো তোমার পকেটে এটা আসছে কেন? তখন বলে কেউ মনে দিয়ে দিচ্ছে। তখন আমি ওকে জাস্ট একটা শব্দ করি যে আমি এতদিন সব কিছু মাইনা নিছি, কোনো সমস্যা নাই, আজকের পর থেকে আমি তোমার লাইফে আর নাই। বেড আলাদা করে ফেলছি, মানে রুম আলাদা করে ফেলছি, এবং তুমি কখনো কোনোদিন আমাকে টাচ করতে পারবা না। যদি টাচ করো তাহলে আমার বাবা যেখানে শুয়ে আসছে আমি সেখানেই শুয়ে থাকবো, কারণ আমার সর্বোচ্চ ঘৃণা এই জায়গাতে চলে আসলো। তখন আমাকে বোঝায় যে ওই যে ভিডিও দেখার সময় ওগুলো ও লাগায় নেয়। আমি তখন বললাম যে কেন, তোমাকে নাকি কে পকেটে দিয়ে দিছে, ওগুলো লাগায় নাও মানে? তারপর আমার মা স্টক করে। মা যেদিন মারা যায়, আমার মাকে আমি শোয়ে রাখছি, মা সবসময় অন্ধকার ভয় পাইতো। আমি চিন্তা করতাম যে মা আজকে অন্ধকারে ঘুমাইবো কেমনে। সেদিন আমি মানে শুয়ে আসি, কাঁদতেছিলাম, মানে নিজের কাছে নিজের খুব অসহায় লাগতেছিল। 5টার দিকে উঠে দেখি যে সে ঘুমায় নাই, সে এগুলা করতেছে। তখন আমি বলছি যে আজকের দিনেও কি তুমি এটা করবা? তো আজকের দিনেও কি তোমার এটা করা উচিত? মানে আমার তো মাথা মারা গেছে, তোমার উচিত না আমাকে একটু সহানুভূতি দেওয়া? তুমি আজকে এগুলা করতেছ? ও বলে কি আমি কি করতেছি, দেখো আমি কিছু করি না। তারপর আমি তো হাতি নিয়ে বসছি, এই যে তুমি দেখতেছো করতেছো, এগুলা কি মানুষের কাজ? আমার ভাষা ছিল না যে আমার মা আজকে মারা গেছে, সে এগুলাই করতেছে, সে কি মানুষ? সেদিনের পর থেকে তার প্রতি চুল পরিমাণ ফিলিংস বলেন, ভালোবাসা বলেন, কোনো কিছুই আর কাজ করতো না। তাকে আর 1 মিনিটের জন্য ভালোবাসতে পারি নাই। তার 2 দিন পরে আমি শুরু করি বিজনেস। আমার নিজেরই ঘুরে দাঁড়াইতে হবে। এখন আমি আমার নিজের সাধ্যমতো সব কিছু করতে পারি। আমার শখ বলেন, আমার খাবার দাবার বলেন, জিনিস বলেন, অন্যের একটা শখ বলেন, সব কিছু পারি। আর এখন আমরা অনেক বড় বাসায় থাকি, আমাদের দিনে কোনো দিন কখনো কথা হয় না,
রাতে বসলো দুই একটা কথা হয়, অন্য কোনো কথা হয় না। আমি সোশ্যাল মিডিয়ার বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি। সে আসে, আমি খাওয়া দাওয়া রেডি রাখি। আমি আমার দায়িত্ব থেকে কখনোই দূরে থাকি না যে আমি তার ওই কাজটা করব না বা এটা করব না সেটা করব না। সব সময় তার মানে গুছানো পোশাক আশাক সবকিছু। একই বাসায় আপনারা আলাদা আলাদা রুমে থাকেন? হ্যাঁ, 7 বছর 8 মাসে কখনো সে আমাকে ছুতে আসে নাই, আমিও তাকে ছুতে যাই নাই। ভালোবাসাটা অ্যাকচুয়ালি একটা ছেলের দ্বারা কেমন হয়, মানে একটা ছেলে কেমন করে ভালোবাসে, এই বিষয়গুলো তো আমি তার সাথে থেকে কখনো পাই নাই। কখনো ডিভোর্স দিয়ে দেওয়ার চিন্তা করেন নাই? হ্যাঁ, সবসময় করছি, বড় ভাই বোনদের কাছে কান্না করছি যে তোমরা আমার খাওয়ার জন্য তারা আমার দায়িত্ব নিতে হবে না, কারণ আমারটা আমি খাইতে পারবো, কারণ যেহেতু আমি কাজ করি। আর আমার বাসায় থাকার জন্য তো দায়িত্ব নিতে হইব না, তোমরা একটু আমার পাশে থাকো, আমার সাথে থাকো, তোমরা একটু কিছু ওকে বলো। ওরে কেউ কিছু বলে না, যার যার জীবন নিয়ে ভালো আছে। যে এই বোনটা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দেয়, সে মাঝে মাঝে একটু বলে কিন্তু উল্টা বইকা টুইকা রেখে দেয়। তো এইভাবে আমার লাইফ চলতেছে। আমার ওই ভয়টা লাগে যে আমি তাকে ডিভোর্স করলাম, ডিভোর্স করার পরে যেমন ধরেন এখনও কিন্তু মানুষ ভয় পায় যে ওর হাজব্যান্ড আসছে। মানে আমার প্রশ্ন হইতেছে, ধরেন আমি আলাদা একটা বাসায় থাকলাম বা আমি একাই চললাম, একাই সেই ভাড়া দিলাম বা একাই আমাকে নিলাম, কিন্তু আমার সাথে থাকবে কে, আমি কার সাথে থাকবো? তখন আমার আত্মসম্মানে লাগবে। এখন যদি আমি রাতে বাসায় ফিরি, কেউ কিন্তু বলবে না যে আমি কোন জায়গা থেকে গেলাম। তখন কিন্তু না ফিরলো সে সেম ঘটনাই একা বলবে। যখন থাকবেন তখন রাত 8টা-9টার সময় গেলেও মানুষ খারাপ কথা বলবে। হ্যাঁ, 6-7 বছরের লাইফে আপনারা একজন আরেকজন যখন অসুস্থ হন তখন কি করেন? আপনারা কি টেক কেয়ার করেন একজন আরেকজনকে? ওকে আমি কখনো অসুস্থ হইতে দেখি নাই। আমি অনেক অসুস্থ হয়েছি, সে কিছুই মনে করতো না। আমি আমার ক্যাবটাই নিজে করে নিতাম। বা ওষুধ লাগবে কিনা এরকম কোনো কিছু বললে এনে দিবে, বললে সে আমার জন্য চাদর এনে দিবে। কিন্তু বিশ্বাস করেন, এত বছরের সংসার জীবনে আমাকে সে অনেক কিছু দিছে। আমার বাবার পর যদি আমাকে কোনো কিছু দিয়ে থাকে, সে আমাকে দিছে, কিন্তু আমাকে 2 মিনিটের জন্য ভালো রাখে নাই। আমার সাথে যদি সারা জীবনও সে না ঘুমাইতো, তাতে আমি কোথাও যাইতাম না যদি সে আমাকে 2 মিনিটের জন্য ভালো রাখতো। হ্যাঁ, আমি অনেক ভালোবাসার অনেক কাঙ্গাল, আর আমাকে 2টা মিনিটের জন্য সে কোনোদিন ভালো রাখে নাই। আমি এই জিনিসটা কেন পাইলাম না, আমি কেন এখন পর্যন্ত সেই নরক জীবনে আছি, আর আমার কি যোগ্যতা ছিল না, এই অ্যান্সারটা আমার কাছে নাই। ধরেন আমি এখন এই মুহূর্তে বিধ্বস্ত অবস্থায় আছি, কিন্তু আমি যদি একটু নিজেকে সুন্দর করে উপস্থাপনা করি, কেউ আমাকে ফেলতে পারবে না। এখন এই মুহূর্তে দেখা গেছে যে আমি তার সাথে আছি, কিন্তু গার্জেনের অভাবে এক, আর দ্বিতীয় কথা হচ্ছে যে একজন ভালো মানুষের অভাবে আমি এখনও একই ছাদের নিচে আছি, কিন্তু এখনও আমার কোনো সম্মান নেই তার কাছে। কিন্তু আমি চাই না যে ভালোবাসা বিয়ে করার কোনো দরকার নাই, ভালোবাসা বলতে দুনিয়াতে কোনো কিছু নাই, আর ভালোবাসা কি জিনিস সেটা আমি কখনো পাই নাই। আর যদি পেয়েও থাকি তাহলে এটা আমাকে বাঁচায় না, এটা আমাকে ফলাইছে। আর আমি সবসময় চাই যে আমি যদি মারা যাই, আমার পরিবারের বড় ভাই বোন এবং ইভেন আমার হাজব্যান্ড, এরা কেউ যাতে আমার জানাজায় না আসে, এবং আমার মৃত্যুর পর আমার মুখটাও যাতে তারা দেখতে না আসে। আমি অলরেডি এই বিষয়টা পাবলিকে করে দিছি। আর আমার হাজব্যান্ড যাতে আমার জানাজায় কখনোই থাকতে না পারে।